বিষ্ণুপুর নামটা শুনলেই আমাদের প্রথম যেটা মাথায় আসে তা হলো টেরাকোটার মন্দির আর তার দেওয়ালে করা অপূর্ব ভাস্কর্য। মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর বিষ্ণুর উপাসক ছিলেন বলে তার নাম অনুসারেই মল্লরাজদের সময় রাজধানীর নাম দেওয়া হয় বিষ্ণুপুর। হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ভিডিও। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি বিষ্ণুপুরে, কোথাও না থেকে, মানে কোনো হোটেলে না স্টে করে একদিনের মধ্যে বিষ্ণুপুর কী করে আমরা ঘুরে দেখবো সেটাই আমরা শেয়ার করবো এই ভিডিওতে। তো পুরো ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে, কী কোথায় কোথায় যাচ্ছি, কত কি ভাড়া পড়ছে, সবটাই থাকবে। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। আর হ্যাঁ, আগে তোমায় বলে দিই যে আমরা কী করে এখানে পৌঁছালাম সকাল সকাল। সকাল 6:28 সাঁতরাগাছি জংশন থেকে 12883 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে আমরা রওনা দিয়েছিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে প্রায় 3 ঘন্টা সময় পর 9:30 নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম বিষ্ণুপুর। স্টেশনের বাইরে থেকে বুক করে নিয়েছিলাম অটোতে আমাদের ভাড়া পড়েছিল 500 টাকা। দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম রাসমঞ্চ। এখানে পৌঁছেই প্রথমে টিকিট কাটতে হয়েছিল। অফলাইন টিকিটের মূল্য 25 টাকা পার হেড, আর অনলাইনে টিকিট সংগ্রহ করলে সেক্ষেত্রে পড়বে 20 টাকা পার হেড। এই রাসমঞ্চটি মল্ল রাজা বীরহাম্বির প্রতিষ্ঠা করেছিলেন 1600 খ্রিস্টাব্দে। মল্ল রাজাদের সময় প্রতি বছর রাস উৎসব এখানে বিশালভাবে আয়োজন করা হতো। বিষ্ণুপুরে যত রাধাকৃষ্ণের বিগ্রহ আছে সব এখানে আনা হতো, তবে কালের নিয়মে সেসব এখন ইতিহাস। এই রাসমঞ্চের বেদি পুরো পাথরের তৈরি। এরপরে আমরা গিয়েছিলাম দলমাদল কামান দেখতে। দল শব্দের অর্থ শত্রু, মর্দন শব্দের অর্থ দমন, তাই কামানটির নাম ছিল দলমর্দন। দলমাদল কামান দেখে ছিন্নমস্তা মায়ের মন্দির যাওয়ার পথেই রয়েছে রাস্তার দুই পাশে সারি দিয়ে প্রচুর দোকান। প্রত্যেকটা দোকানেই মাটির দারুণ দারুণ কাজ করা জিনিসের হিউজ কালেকশন। মাটির থালা, বাটি, কাপ, প্লেট, মাটির জুয়েলারি, সুন্দর সুন্দর ছোট বড় ঠাকুরের মূর্তি, আরো অনেক কিছু। এটা 100 টাকা। কি সুন্দর দেখতে, মায়ের মুখের কাজটা দেখো কি প্রমিনেন্ট, কি সুন্দর দেখতে। এখানে আরো অনেকগুলো আছে, এগুলো সব আলাদা। এটা 100, এটা 120, এগুলো 150 করে, এটা 250, প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস। গণেশ ঠাকুর, কত সুন্দর সুন্দর কাজ। এসব ছাড়াও বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা মাটির ঘোড়ার রয়েছে হিউজ কালেকশন। এটি হলো ছিন্নমস্তা মায়ের মন্দির। মন্দিরের গেটের বাইরে রয়েছে বেশ কিছু পুজো সামগ্রীর দোকান। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য সেখান থেকেই পুজো কিনে নিয়েছিলাম আমরা। ছিন্নমস্তা মন্দিরের ঠিক 5 মিনিটের দূরত্বেই রয়েছে এই জোড়া মন্দির। একরত্ন যে মন্দিরগুলি বিষ্ণুপুরে রয়েছে তার মধ্যে কিন্তু এটি অন্যতম। দুটি বড় মন্দির ও একটি ছোট মন্দির একসাথে আছে বলে এই জায়গাটির নাম হয়েছে জোড়া মন্দির। এই মন্দিরটি 1726-এ মল্লরাজ গোপাল সিংহ প্রতিষ্ঠা করেছিলেন। জোড়া মন্দিরের ঠিক সামনেই আছে বিশাল বড় মাঠ। এটা পোড়ামাটির হাট বলা হয়, কারণ প্রত্যেক শনিবার এখানে পোড়ামাটির হাট বসে, আর এখানে থাকে পোড়ামাটির বিশাল বিশাল কালেকশন। তো যারা শনিবার শনিবার এখানে আসবে, তো সেখানে তাদের জন্য মেন অ্যাট্রাকশন থাকবে এই মাঠ। জোড়া মন্দিরের ঠিক পিছন দিকেই রয়েছে এই মদনমোহন মন্দির। মল্লরাজ দুর্জন সিংহ 1694-এ একরত্ন টেরাকোটার মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে এখনো মদনমোহন ঠাকুরের নিত্য সেবা, রাস, দোল হয়ে চলেছে। মন্দিরের দেওয়ালে কৃষ্ণলীলা, দশাবতার ভাস্কর্য দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন তখনকার শিল্পীরা। এরপরে বেশ কিছুক্ষণ অটো করে গ্রামীণ পরিবেশ উপভোগ করতে করতে পরের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চললাম। এবার আমরা চলে এসেছি লালবাদ। এর পাশেই রয়েছে সর্বমঙ্গলা মন্দির। এখানেও বিষ্ণুপুরের অন্যান্য জায়গার মতো দোকান আছে ট্যুরিস্টদের কেনাকাটি করার জন্য। দারুণ সুন্দর মনোরম একটা জায়গা। বেশ কিছুটা সময় এখানে বসে এই শান্ত পরিবেশ উপভোগ করতে বেশ ভালোই লেগেছিল।
টেরাকোটা কাজ করা এই পঞ্চরত্ন মন্দিরটি 1643-তে প্রতিষ্ঠা করেন মল্লরাজ। এই মন্দির বিশেষত্ব হলো মন্দিরটির 5টি চূড়া 5 রকম আদলে তৈরি। এরপরে আমরা যেখানে পৌঁছে গিয়েছিলাম সেই জায়গাটার নাম জোড় বাংলা মন্দির। এই মন্দিরের দেওয়ালে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, তখনকার সামাজিক জীবনযাপনের দৃশ্য দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই অপূর্ব স্থাপত্যকলার মন্দিরটি 1655-এ মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন। এটি হলো মহারাজা বীর হাম্বির উদ্যান। এখানে এন্ট্রি ফি মাত্র 5 টাকা করে, তবে বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। এই উদ্যান পেরিয়ে যেতে হয় লালজি মন্দিরে। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি। এই মন্দিরেও আছে নাট মন্দির, পূজা ঘর, কিন্তু সব থাকলেও এখানে এখন আর কোনো বিগ্রহ নেই। এরপর আমরা পৌঁছে গেছিলাম বড় পাথরের দরজা দেখতে। এটি প্রাচীন বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের মেন প্রবেশপথ। এই পাথর দরজাটি ল্যাটেরাইট পাথরের তৈরি। এই প্রবেশদ্বারটি এমন ভাবে তৈরি করা হয়েছিল যাতে বাইরের শত্রু কোনোভাবেই রাজ্যে প্রবেশ করতে না পারে। সৈন্যদের অস্ত্র জ্বালাবার জন্য দালানগুলিতে ছোট্ট ছোট্ট গর্ত করা ছিল। আর এই পাথরের দরজার মেন একটা অন্যতম আকর্ষণ হলো এই পাথরের দরজাটা 2 তলা এবং এর উপরেও ছাদ আছে আর অনেকগুলো গুপ্ত কক্ষও রয়েছে। বড় পাথরের দরজার একটু দূরেই রয়েছে ছোট পাথরের দরজা, এরও কিন্তু ঐতিহাসিক ভ্যালু অনেক। এরপর আমাদের আজকে শেষ ডেস্টিনেশন ছিল পাথরের রথ। পাথরের রথ দেখতে রথের মতো হলেও আদতে ল্যাটেরাইট পাথরে তৈরি একটি মন্দির। এই পাথরের রথের নিচের দিকটা অনেকটা রাসমঞ্চের মতো করে তৈরি আর ওপরের দিকটা অন্যান্য মন্দিরের মতো করে তৈরি করা হয়েছিল।